আজকের আলোচ্য বিষয় একটা সুন্দর কবিতা, এ বার্ডস এপিটাফ। এই যে কবিতাটি রয়েছেন রবার্ট বার্নস লিখেছেন। এই সুন্দর কবিতাটি আলোচনার পূর্বে আমাদের কিছু বিষয় রয়েছে যা ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে যদি আমরা জেনে নিই, বুঝে নিই, তাহলে এই কবিতাটা বুঝতে এবং পরীক্ষাতে প্রশ্নপত্রের উত্তর লিখতে আমাদের সুবিধা হবে। তাই চলো শুরু করা যাক। বার্ডস এপিটাফ। দেখো, বার্ড মানে কি? এই মানে আমরা সবাই জানি একটি। বার্ডস মানে, বার্ড মানে আমরা সাধারণত পাখি বুঝি, কিন্তু সেটা বানানটা আলাদা। এখানে বার্ড, BARD, এখানে বার্ড মানে হচ্ছে কবি বা পোয়েট। এপিটাফ, এপিটাফ মানে স্মৃতিস্তম্ভ। এ বার্ডস এপিটাফ, একটা কবির স্মৃতিস্তম্ভ, এইটা বলা হচ্ছে। এখন কে লিখেছেন? লিখেছেন রবার্ট বার্নস লিখেছেন। কে ছিলেন এই রবার্ট বার্নস? এই রবার্ট বার্নস স্কটল্যান্ডের একজন অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন কবি ছিলেন। এমনকি ন্যাশনাল পোয়েট অফ স্কটল্যান্ডের জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে রবার্ট বার্নকে। তাহলে পোয়েটস এপিটাফ কে লিখছেন? একটা কবির স্মৃতিস্তম্ভ। কবিতার যদি আক্ষরিক বাংলা আমরা করি তাহলে এইরকম বাংলায় পাবো। কে লিখছেন? রবার্ট বার্নস লিখছেন। কে লিখছেন? রবার্ট বার্নস লিখছেন। ন্যাশনাল পোয়েট অফ স্কটল্যান্ড হিসাবে ওনার খ্যাতি রয়েছে, মানে স্কটল্যান্ডের একজন বিখ্যাত জাতীয় কবি হিসাবে ওনার খ্যাতি রয়েছে। এবার কয়েকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে কত সালে লেখা হয়েছে, তিনি যখন লিখছেন কোন যুগের কবি ছিলেন। তিনি অগাস্টাইন এজের কবি ছিলেন। তবে অগাস্টাইন এজের কবি ছিলেন যদিও, কিন্তু যখন রোমান্টিক যুগ আসছে, সেই রোমান্টিক যুগের আগে পর্যন্ত মোটামুটি রোমান্টিক যুগের আভাসটা তিনি পেয়েছিলেন। তাই তার লেখার মধ্যে লজিক্যালিটি পাবো, এবং তার লেখার মধ্যে, ওনার লেখার মধ্যে, রবার্ট বার্নসের লেখার মধ্যে আমরা কি পাবো? আমরা রোমান্টিকতার ছোঁয়াও পাবো। এই বিষয়গুলো পাবো। লেখা কত সালে হয়েছে? 1786 সালে হয়েছে। 30 লাইনের কবিতা, 5টা সেকশন রয়েছে। 30 লাইনের কবিতা এবং 5টি সেকশন রয়েছে, ভাগ রয়েছে। রাইম স্কিমের যদি কথা বলি, A B A B, এইটা আমাদের অংশের মধ্যে রয়েছে, তাই না? আচ্ছা, এই যে কবিতাটি রয়েছে, আমরা যে কবিতাটি আলোচনা করছি, সেটা মূল কথা কি? মূল কথা হচ্ছে উইজডম অ্যান্ড সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। মানুষের জীবনে প্রথম থেকে আনা উচিত। মানুষের জীবনে উইজডম মানে সেন্সটা যেন প্রপারলি চলে আসে, সেলফ কন্ট্রোল আত্মসংযম, এবং ডিসিপ্লিন, প্রপার ডিসিপ্লিন মানুষের মধ্যে আনতে হবে মানুষকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য। এই কথাটাকে কবি আমাদের বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে? বার্ড এপিটাফ কবিতাটা, এটা এমনই একটা কবিতা, বার্ড এপিটাফ, যেখানে কবি নিজের মৃত্যু এবং মৃত্যুর পর স্মৃতিস্তম্ভ যেটা হয় বা স্মৃতিস্তম্ভ যেটা হয় তার কল্পনা করেছেন কবি। ঠিক আছে? মৃত্যুর 10 বছর আগে এই কবিতাটি লেখা। এই কবিতাটি লিখেছেন মৃত্যুর 10 বছর আগে। অত্যন্ত সরি ফর দিস গাইস, অত্যন্ত সুন্দর কবিতা, সহজ সরল ভাষায় লেখা হয়েছে। মৃত্যুর 10 বছর আগে এই কবিতাটি লেখা হয়েছে। তাহলে এই কবিতা লেখা হয়েছে মৃত্যুর 10 বছর আগে, সহজ সরল ভাষায় লেখা কবিতা। এবং যদি আমরা দেখি সোর্সের কথা বলি, যে কোন বই থেকে নেওয়া হয়েছে, তাহলে পোয়েমস চিপলি ইন দ্য স্কটিশ ডায়ালেক্ট। পোয়েমস চিপলি ইন দ্য স্কটিশ ডায়ালেক্ট, এই যে এটা হলো সোর্স কবিতার। তাহলে এক কথায় বলতে গেলে এটা একটা অসাধারণ সুন্দর কবিতা, এবং এই কবিতা কবিকে বিখ্যাত বানিয়ে দিয়েছিল রাতারাতি। যখন এই কালেকশনটা তিনি প্রকাশিত করলেন, পোয়েমস চিপলি ইন দ্য স্কটিশ ডায়ালেক্ট, এই কালেকশনটা যখন তিনি প্রকাশিত করেছিলেন, ঠিক আছে, সেই কালেকশন প্রকাশিত হওয়ার পর তিনি রাতারাতি যেন বিখ্যাত হয়ে গেছিলেন। মাত্র 27 বছর বয়সে, অনলি 27 ইয়ার্স এজ, 27 বছর বয়সে তিনি বিখ্যাত হয়ে গেলেন, ফেমাস হয়ে গেলেন। এবং ফেমাস হয়ে যাওয়ার পর, যখন তুমি অল্প বয়সে ফেমাস হয়ে যাও না, তখন কিছু এর বলতে পারো কিছু সমস্যা হতে পারে। যখন অল্প বয়সে, যখন তুমি অল অফ সাডেন ফেমাস হয়ে যাও, ঠিক আছে, সেই ক্ষেত্রে কবির ক্ষেত্রেও তাই সমস্যাগুলো হয়েছিল। তিনি বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়লেন, বিভিন্ন অ্যাফেয়ার্স, লাভ রিলেটেড অ্যাফেয়ার্স বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন। পুরনো বন্ধুরা, যারা এতদিন ধরে তার ভালো বন্ধু ছিল, পুরনো বন্ধু ছিল, সেই পুরনো বন্ধুদের তিনি ছেড়ে দিলেন অনেককে। এবং হি হ্যাড আ ফেথফুল ওয়াইফ, লাভলি ওয়াইফ, তার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়লেন। প্রচুর অর্থ ব্যয় করে ফেললেন, কারণ প্রচুর অর্থ উপার্জনও করেছিলেন। এই বিখ্যাত, এই কম বয়সে এত বিখ্যাত কবি হয়ে যাওয়ার দৌলতে তিনি প্রচুর টাকা পয়সাকে উড়িয়ে দিলেন, এবং মাত্র 18 মাসের মধ্যে যা কিছু প্রচুর অর্থ উপার্জন করেছিলেন সেগুলো সব খরচ করে ফেললেন। এরপরে প্রচুর আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে যান।
37 বছর বয়সে, মাত্র 37 ইয়ার্স, তিনি মারা যাচ্ছেন। কিন্তু মৃত্যুর 10 বছর আগে এই কবিতাটা তিনি লিখছেন, এ বার্ডস এপিটেট। চলো শুরু করা যাক কবিতাটা, এবার বোঝা যাক কবিতার মধ্যে কি রয়েছে না রয়েছে। এটা ব্যাকগ্রাউন্ড বললাম, যা এতক্ষণ বললাম ব্যাকগ্রাউন্ড বললাম। তবে যদি থিমের কথা বলো, এই কবিতার মধ্যে রিগ্রেট রয়েছে। রিগ্রেট মানে আফসোস, যে কেন আমি অহংকারী হয়ে গেছিলাম, কেন আমি পুরনো বন্ধুদের ছেড়ে গেছিলাম, কেন আমি এত বেশি লজ্জায় পড়ে গেছিলাম যে গিয়ে কারো কাছে ক্ষমা চাইতে পারিনি, কেন আমি আমার স্ত্রীকে অবহেলা করেছিলাম। তার কারণ তার শেষ জীবনে যখন অর্থের সংকট চলছিল, তার স্ত্রীই তার কাছে ফিরে এসেছিল এবং তাকে ঠিকঠাক ভাবে সেবা যত্ন করেছিল, এবং তিনি খানিকটা সুস্থ হয়ে পড়েছিলেন। যেহেতু এই যে ট্রমাটা চলছিল, এই যে আর্থিক অনটন চলছিল, সেই সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। তার স্ত্রী ফিরে আসার পরই তিনি কিছুটা হলেও সুস্থ হয়েছিলেন। তো তার জন্য একটা গিল্টি ফিলিং হচ্ছিল, একটা রিগ্রেট হচ্ছিল যে আমি এইরকম কেন করেছিলাম, আমি এতটা অহংকারী কেন হয়ে গেছিলাম, আমি এতটা ক্রোধিত কেন হয়ে গেছিলাম, আমি এতটা কেন লাজুক হয়ে গিয়েছিলাম, কেন কাউকে গিয়ে পর বলতে পারলাম না যে আমাকে ক্ষমা করে দিস রে, আমি ভুল করেছি, কেন আমি এইগুলো করেছিলাম। এই সমস্ত বিষয়ের রিফ্লেকশন এই কবিতার মধ্যেও আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। এ বার্ডস এপিটেট, লাইন বাই লাইন শুরু করলাম। হোপফুলি ইউ উইল এনজয় দিস পোয়েম। এ বার্ডস এপিটেট, ইতিমধ্যে মানে বলে দিয়েছি। এ বার্ডস এপিটেট মানে একজন কবি স্মৃতিস্তম্ভ। ইজ দেয়ার এ হুইম্প ইন্সপায়ার্ড ফুল, ইজ দেয়ার এ হুইম্প ইন্সপায়ার্ড ফুল, বোঝার চেষ্টা করো। ইজ দেয়ার এ হুইম্প ইন্সপায়ার্ড ফুল, সেখানে কি কোনো খামখেয়ালি মূর্খ আছে? হুইম ইন্সপায়ার্ড মানে হুইমজিক্যাল, হুইম ইন্সপায়ার্ড মানে হুইমজিক্যাল, হুইম ইন্সপায়ার্ড মানে কি হুইমজিক্যাল। ইজ দেয়ার এ হুইম ইন্সপায়ার্ড ফুল, সেখানে কি কোনো খামখেয়ালি মূর্খ আছে? ইজ দেয়ার এ হুইমজিক্যাল ফুল মানে সেখানে কি কোনো খামখেয়ালি মানুষ আছে? ও হে, তোমাদের মধ্যে কি কেউ খামখেয়ালি মানুষ আছো? তাহলে শোনো, আমার কথাটা শোনো। ইজ দেয়ার এ হুইম ইন্সপায়ার্ড ফুল, হুইম ইন্সপায়ার্ড মানে হুইমজিক্যাল। তোমাদের মধ্যে কি কেউ খামখেয়ালি মূর্খ আছো, যে খামখেয়ালে চলে এবং খামখেয়ালি পূর্ণ কাজকর্ম করে বেড়ায়? ওরস ফাস্ট ফর থট, ওরস হট ফর রুল, সে এমনই একজন ব্যক্তি হবে যে চিন্তা ভাবনা না করে দ্রুত কাজ করে বসে। আর হট ফর রুল বা সে এতই দুরন্ত যে তাকে কোনো নীতি নিয়ম বাঁধনের দ্বারা আবদ্ধ করা যায় না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? তোমার মধ্যে কি এমন কেউ আছে যে অত্যন্তই হুমজিক্যাল, অত্যন্তই খামখেয়ালি এবং খামখেয়ালি পনায় পরিপূর্ণ বা খামখেয়ালি পূর্ণ একটা বোকা লোক রয়েছে কি তোমাদের মধ্যে কেউ? ওর ফাস্ট ফর থট, ওর হট ফর রুল। এখানে নিজের সুবিধার জন্য বলবো, এই যে OWRE যে শব্দটা দিয়েছে না, এটাকে কেটে নিজের সুবিধার জন্য, ঠিক আছে, নিজেকে তো পড়তে হবে, সহজভাবে বুঝতে হবে, তার জন্য নিজের সুবিধার জন্য তুমি লিখবে হি ইজ টু। এই যে OWRE এই জায়গাটা কেটে হি ইজ টু, সে হলো এতই। তাহলে কি মানেটা দাঁড়ালো? হি ইজ টু ফাস্ট ফর থট। তোমার মধ্যে কি এমন কি কেউ আছে যে টু ফাস্ট ফর থট মানে টু ফাস্ট টু থিঙ্ক, যে সহজ মানে খুব দ্রুততার সাথে কাজ করে বসে, কিছু চিন্তা ভাবনা না করে? এরকম কি কেউ রয়েছে তোমাদের মধ্যে? টু হট ফর রুল বা যে খুবই দুরন্ত, হট মানে এখানে গরম নয়, হট মানে দুরন্ত। এমন কি রয়েছে যে কেউ খুবই দুরন্ত ফর রুল, যে কোনো নিয়ম নীতি ডিসিপ্লিন মানে না, রুল মানে এখানে ডিসিপ্লিন। এমন কি কেউ রয়েছে তোমাদের মধ্যে যে হলো খুবই চঞ্চল চিন্তা ভাবনার জন্য, মানে চিন্তা ভাবনা না করে চঞ্চলতার সাথে কাজ করে বসে? এইরকম কি কেউ রয়েছে যে খুবই দুরন্ত, যে কোনো নিয়ম নিষ্ঠতার সাথে চলে না, সে কোনো নিয়ম মানে না, খুবই দুরন্ত? এইরকম কি কেউ রয়েছে? ওর ব্লেড টু সি। বাকি এইরকম কেউ রয়েছে কি তোমাদের? এই যে OWRE যতবার পাবে নিজের সুবিধার জন্য ধরে নাও, এটা টু লেখা আছে, TOO লেখা আছে, ঠিক আছে? এইরকম কি কেউ আছে যে টু সাই, এই যে ব্লেড কথাটা বলছে, ব্লেড মানে সাই, লাজুক, বা এইরকম কি কেউ রয়েছে যে অত্যন্তই লাজুক টু সিক, খুঁজে বের করার জন্য, কিছু সত্যকে খুঁজে বের করার জন্য, বা টু প্রাউড টু স্নুল, বা এইরকম কি কেউ রয়েছে টু প্রাউড? এই যে OWRE আবার বলছি, কেটে নিয়ে TOO লিখে নাও, টু প্রাউড টু স্নুল, যে এমন কি কেউ রয়েছে যে খুবই অহংকারী, যে কারো কাছে মাথা নত করবে না, মানে সে নিজেকে পুষ্পা ভেবে নিয়েছে, ঝুঁকে গানে, ব্যাস। অলরাইট, তাহলে ওর ব্লেড
টু সিক, এমন কি কেউ রয়েছে যে এত লাজুক যে যে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য লজ্জা বোধ করে, মানে কিছু জানো না কিন্তু তোমার মধ্যে এতই লাজুকতা রয়েছে বা তুমি এতই লাজুক যে তুমি কাউকে জিজ্ঞেস করবে না, এইরকম কি কেউ রয়েছে? বাকি এইরকম কেউ রয়েছে টু প্রাউড টু স্নুল, যে এতই অহংকারী যে আমি ভুল করেছি এটা জেনেও আমি ঝুঁকবো না, ঠিক আছে? এইরকম কি কেউ রয়েছে তোমাদের মধ্যে? লেট হিম ড্র নিয়ার। যদি এইরকম কেউ রয়েছে তোমাদের মধ্যে, মানে এইরকম যদি কোনো ব্যক্তি রয়েছে যে হুইমজিক্যাল, বা এইরকম কোন ব্যক্তি রয়েছে যে না ভাবনা চিন্তা করে কাজ করে, বা এইরকম কোন ব্যক্তি রয়েছে যে নিয়ম নিষ্ঠতার সাথে কোনো নিজের জীবনে চলে না, শুধুমাত্র দুরন্ত ভাবে কাজ করে যায়, বা এইরকম যদি কোনো ব্যক্তি রয়েছে যে জানতে গিয়েও প্রশ্ন করতে গিয়ে লজ্জা পেয়ে যায়, বা এইরকম যদি কেউ থাকে যে এতটাই অহংকারী যে ভুল জেনে নিয়েও, নিজেকে ভুল জেনে নিয়েও সে ক্ষমা চায় না বা মাথা ঝোঁকায় না, এইরকম যদি কেউ ব্যক্তি রয়েছে, লেট হিম ড্র নিয়ার, তাকে এখানে আসতে দেয়া হোক, আমার কবরের উপর, আমার স্মৃতিস্তৌধের উপর তাকে আসতে দেয়া হোক, বা তাকে এখানে আসতে দাও। অ্যান্ড ওভার দিস গ্রাসি হিপ, কবর দেওয়ার পর ঘাস হয়ে যায়, সেটা হিপ, হিপ মানে খানিকটা উঁচু মতো জায়গা, গ্রাসি কেন ঘাস হয়ে যায় বলে। অ্যান্ড ওভার দিস গ্রাসি হিপ, অ্যান্ড ওভার দিস গ্রাসি হিপ, এবং আমার স্মৃতিস্তৌধ যেখানে ঘাস হয়ে গেছে, একটু ঢিপি মতো মনে হচ্ছে এবং ঘাস হয়ে আছে, তাকে এখানে আসতে দাও, এই ঘাসের উঁচু ভূমিটাতে আসতে দাও। সিং ডুল, and let him sing, নিজের সুবিধার জন্য লেট হিম সিং, এবং তাকে গান গাইতে দাও। ডুল, ডুল মানে কি স্যাড সং, দুঃখের গান, তাকে এখানে একটা দুঃখের গান গাইতে যাও। অ্যান্ড ড্র্যাপ এ টিয়ার, এবং তাকে চোখের জল ফেলতে দাও। ড্রপ, ড্র্যাপটা ড্রপ ধরে নাও, অ্যান্ড ড্রপ ফেলতে দাও এ টিয়ার, চোখের জল। তার মানে কি বললো? ফার্স্ট প্যারাতে কমপ্লিট করে দিলাম, ফার্স্ট প্যারা শেষ হয়ে গেল। ফার্স্ট প্যারাতে কি রয়েছে? ইজ দেয়ার এ হুইমজিক্যাল ইন্সপায়ার্ড ফুল, এমন কি কোনো ব্যক্তি রয়েছে, এমন কি কোনো মানুষ রয়েছে যে খামখেয়ালি মূর্খ, এমন। তারপর বলছে ওর ফার্স্ট ফর থট, বা এমন কি কোনো মানুষ রয়েছে যে চিন্তা ভাবনা না করে কাজ করে বসে। ওর হট ফর রুল, বা এমন কি কোনো মানুষ রয়েছে যে অত্যন্তই দুরন্ত, যে অত্যন্তই দুরন্ত, যে কোনো নীতি নিয়ম মেনে চলে না। ওর ব্ল্যাক টু সিক, বা এমন কি কোনো মানুষ রয়েছে যে খুবই লাজুক, না কোনো কিছু জানে না কিন্তু প্রশ্ন করতে পারছে না লজ্জার কারণবশত। বা এমন কি কোনো মানুষ রয়েছে ওর প্রাউড টু স্নুল, এমন কি কোনো মানুষ রয়েছে যে অত্যন্তই গর্বিত এবং নিজের ভুল বুঝেও সে মাথা নত করবে না। এইরকম কি কোনো মানুষ রয়েছে? লেট হিম ড্র নিয়ার, যদি এইরকম রয়েছে তাকে এখানে আসতে দাও, তাকে আমার কবরের উপর, আমার স্মৃতিস্তৌধের উপর আসতে দাও যেখানে ঘাস জন্মে আছে। অ্যান্ড ওর দিস গ্রাসি হিপ, হিপ মানে একটু উঁচু জায়গা, আর কবর একটু উঁচু হয়ে থাকে, তো সেই উঁচু জায়গাটাতে যেখানে ঘাস জন্মেছে তাকে আসতে দাও। লেট হিম সিং ডুল, এবং তাকে এখানে একটা দুঃখের গান গাইতে দাও, তাকে এখানে একটা দুঃখের গান গাইতে দাও। অ্যান্ড ড্র্যাপ এ টিয়ার, এবং তাকে চোখের জল ফেলতে দাও, তাকে এখানে একটা চোখের জল ফেলতে দাও। কেমন? এই পর্যন্ত দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো, পরের প্যারায় আমি চলে আসবো। দেখে নাও গাইস, দ্বিতীয় প্যারাতে আসা যাক। ইজ দেয়ার এ বার্ড, ইজ দেয়ার এ বার্ড অব রাস্টিক সং, এমন কি কোন কবি রয়েছে যে গ্রামের গান গায়? ইজ দেয়ার এ বার্ড, বার্ড মানে কবি, বার্ড মানে কবি। ইজ দেয়ার এ বার্ড, কোন কবি রয়েছে কি? অব রাস্টিক সং, যে গ্রাম্য গান গায়, এমন কি কোন কবি রয়েছে যে গ্রাম্য গান গায়? মানে ইজ দেয়ার এ বার্ড হু ক্যান রাইট রাস্টিক সং, বা হু ক্যান সিং রাস্টিক সং, এমন কি কোন কবি রয়েছে যে গ্রামের গান গায়? হু নোটলেস, হু ইজ নোটলেস, নিজের সুবিধার জন্য ধরে নাও, হু ইজ নোটলেস, যে হবে অখ্যাত, মানে বিখ্যাত নয়, অখ্যাত, যে হবে অখ্যাত। স্টিলস দ্য ক্রাউড এমন, স্টিল মানে চুরি করে নয় এখানে, স্টিল মানে লুকিয়ে পড়া, ভিড়ে মিশে যাওয়া, ওটাকে স্টিল বলছে, স্টিল মানে লুকিয়ে পড়া। হু ইজ নোটলেস, যে হয় অখ্যাত, নোটলেস মানে অখ্যাত, বিখ্যাত নয়, ঠিক আছে, যাকে সবাই চেনে না, খুব কম লোকেই চেনে। স্টিলস দ্য ক্রাউড এমন, এবং যে খুব সহজে লুকিয়ে পড়তে পারে ভিড়ের মধ্যে, যে খুব সহজে লুকিয়ে পড়তে পারে, স্টিল মানে লুকিয়ে পড়া, এমন ক্রাউডস, এবং ভিড়ের মধ্যে। এমন কি কোনো কবি আছে যে গ্রামের গান গায় এবং সে হয় অখ্যাত, এবং সে ভিড়ের মধ্যে সহজে লুকিয়ে পড়তে পারে, ভিড়ে চললে কেউ তাকে চিনতে পারে না, এমন কি কোনো কবি আছে? দ্যাট উইকলি দিস এরিয়া থ্রং, এটা বললো। এরপরে উনি বলছেন দ্যাট উইকলি, প্রত্যেক সপ্তাহে, দ্যাট উইকলি, উইকলি মানে প্রতিটি সপ্তাহে, মানে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে, দিস এরিয়া মানে যেখানে কবিকে কবর দেওয়া হয়েছে সেই এরিয়াটা,
এই এরিয়া, এই অঞ্চলটিতে থ্রং, থ্রং মানে ভিড় হয়, প্রত্যেক সপ্তাহে এই অঞ্চলে ভিড় জমে, প্রত্যেক সপ্তাহে এই অঞ্চলে ভিড় জমে। ও পাস নট বাই, ও পাস নট বাই, এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক দিয়েছে, ও পাস নট বাই, ও তোমরা চলে যাও না, চলে যাও না, আমার সাথে দুদণ্ড কথা বলো, আমার কথা শুনে যাও। ও এখানে প্রত্যেক সপ্তাহে ভিড় হয়, এখানে প্রত্যেক সপ্তাহে ভিড় হয়। ও পাস নট বাই, ও তোমরা চলে যাও না। বাট উইথ এ ফ্রেট ফিলিং স্ট্রং, বাট উইথ এ ফ্রেটার ফিলিং স্ট্রং, বাট উইথ এ ফ্রেটার ফিলিং স্ট্রং, তোমরা চলে যাও না, আমার জন্য একটা ব্রাদারলি ফিলিং রেখে যাও। ফ্রেটার ফিলিং মানে কি? ফ্রেটার ফিলিং মানে কি? ফ্রেটার ফিলিং মানে ব্রাদারলি ফিলিং, স্ট্রং, স্ট্রং ব্রাদারলি ফিলিং এর, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রং ব্রাদারলি ফিলিং এর কথা বলছে। মানে তোমরা চলে যাও না, আমার প্রতি একটা স্ট্রং ব্রাদারলি ফিলিং এক্সপ্রেস করো। তাহলে এক্সপ্রেস স্ট্রং ফ্রেটার ফিলিং, এক্সপ্রেস প্রকাশ করে যাও একটা স্ট্রং ফ্রেটার ফিলিং, একটা এক্সপ্রেস করে যাও, অর্থাৎ একটা ব্রাদারলি ফিলিং একটা এক্সপ্রেস করে যাও কমপক্ষে। হেয়ার হ্যাভ এ সাই, এসো এসো, এখানে এসো, হেয়ার এখানে, হেয়ার এখানে, হিভ এ সাই, এখানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাও, এখানে একটা দীর্ঘ নিঃশ্বাস, হিভ এ সাই, এখানে একটা দীর্ঘ নিঃশ্বাস তো ফেলে যাও। এইটা বলছে, এটা হলো সেকেন্ড প্যারা। দ্বিতীয় প্যারা দেখে নাও গাইজ, কার কি অসুবিধা আছে বলো, কামান। এবার 3 নম্বর প্যারাতে আসা যাক। ইজ দেয়ার এ ম্যান হুজ জাজমেন্ট ক্লিয়ার, এইরকম কি কোনো মানুষ আছে যে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে? হুজ জাজমেন্ট ক্লিয়ার, এরকম কি কোনো মানুষ আছে হুজ জাজমেন্ট ক্লিয়ার, যে পরিষ্কারভাবে কোনো বিচার করতে পারবে বা পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে? ইজ দেয়ার এ ম্যান, এইরকম কি কোনো মানুষ রয়েছে হুজ জাজমেন্ট ক্লিয়ার, যে সঠিকভাবে বিচার করতে পারবে বা পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে অ্যাবাউট আদার্স লাইফ, অন্যের জীবন সম্বন্ধে? দেখো সেটা পরের লাইনে বলবে। ক্যান আদার টিচ দ্য কোর্স টু স্টিল, অন্যজনকে শেখাতে পারে, অন্যজনের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে, অন্যজনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, অন্যজনের ব্যাপারে সঠিক জাজমেন্ট করতে পারে। এইরকমই কি কোনো মানুষ আছে যে অন্যজনের সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারে? এমন কি কোনো মানুষ আছে যে অন্যজনের সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারে বা অন্যজনের ব্যাপারে সিদ্ধান্ত একদম পরিষ্কার হয়? ক্যান আদার টিচ, ক্যান হি ক্যান টিচ আদার, হি ক্যান টিচ আদার, এটা ধরে নাও। ইজ দেয়ার এ ম্যান, 3 নম্বর প্যারা, ইজ দেয়ার এ ম্যান, এরকম কি কোনো মানুষ আছে হুজ জাজমেন্ট ইজ ক্লিয়ার, যে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবে বা তার সিদ্ধান্তগুলো খুবই পরিষ্কার হয়। হি ক্যান আদার টিচ দ্য কোর্স টু স্টিল, সে এমনকি হি ক্যান আদার টিচ, সাজিয়ে নাও, হি ক্যান টিচ আদার, হি ক্যান টিচ আদার, তিনি অন্যকে শেখাতে পারেন বা অন্যের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কোর্স টু স্টিল, যে কিভাবে কোনো কাজকে করতে হবে, কিভাবে কোনো কাজকে চালনা করতে হবে বা কোনো ব্যাপারকে ম্যানেজ করতে হবে, সে অন্য ব্যাপারে মানে অন্য কারো বিষয়ে সে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। এইরকম কি কোনো ব্যক্তি রয়েছে যে অন্যের ব্যাপারে সঠিক জাজমেন্ট দেয়? এইরকম কি কোনো ব্যক্তি রয়েছে যে অন্যের ব্যাপারে সঠিক কথা বলতে পারে কিন্তু নিজের ব্যাপারে ডামাডোল করে বসে আছে? এইরকম কি কোনো ব্যক্তি আছে? তাকে ডাকো। মানে কবি নিজে অমনি ছিলেন, বুঝতে পারলে? এখানে আমার মনে হয় সাফিও ওই রকমই, ঠিক আছে, যে অন্যের ব্যাপারে গাইডিং দিতে পারে, এটা করিস, সেটা করিস, এটা করিস না, তুই যাস না, ঠিক আছে, এইরকম ইত্যাদি ইত্যাদি। ইজ দেয়ার এ ম্যান, ইজ দেয়ার এ ম্যান, এরকমই কোন ব্যক্তি আছে হুজ জাজমেন্ট ক্লিয়ার, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এন্ড ক্যান টিচ আদার, এবং অন্যদের শেখাতে পারে দ্য কোর্স টু স্টির, যে কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে হয়, কিভাবে ব্যাপারটাকে চালনা করতে হয়, কিভাবে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, অন্যদের শেখাতে পারে। yet runs himself লাইফ ম্যাডস ক্যারিয়ার, কিন্তু নিজের ব্যাপারে, কিন্তু তবু রানস হিমসেলফ লাইফস ম্যাড ক্যারিয়ার, বাট yet he runs like a madman when it is his own career, কিন্তু নিজের ব্যাপারে সে পাগল মানুষের মতো আচরণ করতে থাকে বা পাগল মানুষের মতো সিদ্ধান্ত নিতে থাকে যখন সেটা তার নিজের ব্যাপার হয় বা নিজের ক্যারিয়ার হয়। এরকম কি কোনো ব্যক্তি আছে? এইরকম কি কোনো ব্যক্তি আছে যে অন্যকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে, অন্যকে রাইট জাজমেন্ট দিতে পারে, কিন্তু নিজের ব্যাপারে যখন আসে, নিজের ক্যারিয়ারের ব্যাপারে আসে, নিজের লাইফ নিয়ে যখন আসে, তখন সে পাগলের মতো সিদ্ধান্ত নেয়, ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নিজের লাইফকে ডামাডোল করে বসে। এইরকম কি কোনো ব্যক্তি আছে? তাকে আসতে বলো। মানে এখানে কবি নিজের কথা বলছেন, এখানে কবি নিজের কথা বলছেন। ইয়েট রানস, দেখো ইয়েট
কিন্তু সে রানস yet runs like a madman, সে ছুটে যায় একটা ম্যাডম্যানের মতো। when it is about his own career, it is his own life, it is his own choice। এমন কি কোনো ব্যক্তি আছে যে অন্যের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দেয়, অন্যের ব্যাপারে সঠিক জাজমেন্ট দেয়, কিন্তু নিজের ব্যাপারে ম্যাডম্যানের মতো, অবিবেচকের মতো সে সিদ্ধান্ত নিয়ে বসে থাকে এবং নিজের ক্যারিয়ারকে ব্যাস নষ্ট করে বসে থাকে। হিজ ডিসিশন আর অ্যাজ ওয়াইল্ড অ্যাজ দ্য ওয়েভ। দেখো, ওয়াইল্ড অ্যাজ দ্য ওয়েভ কথাটাকে ভেঙে নাও নিজের সুবিধার জন্য। ওয়াইল্ড অ্যাজ দ্য ওয়েভ যেটা বলছে নিজের সুবিধার জন্য ভেঙে নাও। হিজ ডিসিশন, এইরকম ব্যক্তির ডিসিশন, সিদ্ধান্তগুলো, আর অ্যাজ ওয়াইল্ড অ্যাজ দ্য ওয়েভ নিজের ব্যাপারে, এইরকম ব্যক্তির সিদ্ধান্তগুলো নিজের ব্যাপারে অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ওয়েভ প্রাণঘাতী সমুদ্রের মতো হয়, প্রাণঘাতী সমুদ্রের মতো দুরন্ত হয়ে যায়। যে ব্যক্তি, এইরকম কি কোনো ব্যক্তি আছে যে অন্যের জীবনের ভালো ভালো সিদ্ধান্ত দিতে পারে, ভালো ভালো অ্যাডভাইস দিতে পারে, কিন্তু নিজের ব্যাপারে, নিজের ক্যারিয়ারের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে তার এমন সকল সিদ্ধান্ত সেগুলো পাগলের সিদ্ধান্ত বলে মনে হতে পারে, এবং সেই সিদ্ধান্তগুলো, তার ডিসিশনস গুলো আর অ্যাজ ওয়াইল্ড অ্যাজ দ্য ওয়েভ, তার ডিসিশনস গুলো বা তার সিদ্ধান্তগুলো কিরকম হবে, কিরকম হবে তার সিদ্ধান্তগুলো? অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ওয়েভ, অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ওয়েভ তার সিদ্ধান্তগুলো হবে, অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ওয়েভ তার সিদ্ধান্তগুলো হবে, অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ওয়েভ, যেন ঢেউয়ের মতো দুরন্ত হবে, মানে ইম্পালসিভ হবে। তার সিদ্ধান্তগুলো কি হবে? ইম্পালসিভ হবে। পরের অংশে আসা যাক। হিয়ার পজ, এখানে থামো, একটু থামো, এখানে একটু থামো। হিয়ার পজ, এখানে একটু থামো। অ্যান্ড, এবং থ্রু দ্য স্টার্টিং টিয়ার, এবং এখানে একটু চোখের জল ফেলো। এখানে যদি এইরকম কেউ রয়েছো যে অন্যের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিতে পারো, নিজের ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, নিজের ক্যারিয়ারের ব্যাপারে একদম পাগলের মতো সিদ্ধান্ত নাও, যেটা হয় ইম্পালসিভ এবং প্রাণঘাতী সমুদ্রের, দুরন্ত সমুদ্রের ঢেউয়ের মতো। যদি এইরকম কোনো ব্যক্তি রয়েছে, সে এখানে এসো। হিয়ার পজ, এখানে এসে থামো। অ্যান্ড থ্রু দ্য স্টার্টিং ইয়ার, এবং চোখের জল ফেলো। কেন? তার কারণ আমিও তোমার মতোই ছিলাম, তোমারও অমনিই হাল হবে, বুঝতে পারলে? তো শিখে নাও এখন থেকে যে এরকম করো না, যেন এই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারলে? সার্ভে দিস গ্রেভ, ওহে এসো এসো, দেখো এই কবরটাকে দেখো। সার্ভে মানে দেখো, দিস গ্রেভ এই কবরটাকে দেখো, এই কবরটাকে দেখো, এইভাবে উনি বলবার চেষ্টা করছেন। কামান 3 নম্বর প্যারা আমাদের কমপ্লিট হলো। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো আমাকে। 4 নম্বর প্যারাতে আসছি। 4 নম্বর প্যারা, দ্য পোর ইনহ্যাবিটেন্ট বিলো। যে পোর ম্যানটা রয়েছে এই কবরের নিচে, মানে কবি নিজের কথা বলছেন, যে পোর ম্যানটা রয়েছে, দ্য পোর যে গরিব মানুষটা, ইনহ্যাবিটেন্ট বাসিন্দাটা রয়েছে, বিলো মানে মাটির নিচে, কবরের নিচে, যে গরিব বাসিন্দাটা রয়েছে, ইনহ্যাবিটেন্ট মানে কি বাসিন্দা, কবরের বাসিন্দা রয়েছে, বিলো মানে মাটির নিচে, কবরের নিচে। এখানে কবরের ভেতরে যে মানুষটি রয়েছে, ওয়াজ কুইক টু লার্ন, এ একটা সময় খুব কুইক লার্নার ছিল। ওয়াজ কুইক টু লার্ন, একটা সময় কুইক লার্নার ছিল, খুব সহজে শিখে নিতে পারতো কোনো জিনিস। দ্য ওয়াইজ টু নো, এবং ওয়াজ ভেরি ওয়াইজ, এবং খুব ওয়াইজও ছিল একটা সময়, ওয়াইজ টু নো, এবং সে জ্ঞান সংগ্রহ করতে পারত। এই কবরের ভেতর যে মানুষটি আছে আজকে, মানে কবি নিজের কথা বলছেন, এই কবরের ভেতর যে মানুষটি আছে, হি ওয়াজ ভেরি কুইক লার্নার। হি ওয়াজ কুইক টু লার্ন মানে হি ওয়াজ এ কুইক লার্নার, তিনি খুব সহজে শিখে নিতে পারতেন, মানে তার মধ্যে জ্ঞান বুদ্ধি সবই ছিল। এবং কি কুইক লার্ন, দ্য ওয়াইজ টু নো, এবং তিনি খুব ওয়াইজও ছিলেন, মানে খুব সহজে জ্ঞানও সংগ্রহ করতে পারতেন, মানে মেরিটের দিক থেকে কোথাও অভাব ছিল না, বুদ্ধিও ছিল, জ্ঞানও ছিল। অ্যান্ড কিনলি ফেল্ড দ্য ফ্রেন্ডলি গ্লো, এবং কি কিনলি ফেল্ড দ্য ফ্রেন্ডলি গ্লো, এবং তার মধ্যে একটা ফ্রেন্ডলি ফিলিংও ছিল। এই কবরের ভেতর যে ব্যক্তিটি আছে, তিনি কুইক লার্নার ছিলেন, তার মধ্যে নলেজও ছিল, এবং তিনি একজন গুড ফ্রেন্ড ছিলেন। ফ্রেন্ডলি গ্লো মানে কি? ফ্রেন্ডলি গ্লো মানে হচ্ছে ফ্রেন্ডশিপের জন্য বা বন্ধুদের জন্য একটা যে অনুভূতি থাকে, সেই ফ্রেন্ডলি গ্লোটা তার মধ্যে ছিল। হি ফেল্ড, সে অনুভব করত। অ্যান্ড মানে এবং, কিনলি মানে আগ্রহের সাথে, ফেল্ড মানে অনুভব করত, দ্য ফ্রেন্ডলি গ্লো, বন্ধুত্ব সুলভ অনুভূতিগুলোকে সে অনুভব করত, মানে সে ভালো বন্ধু ছিল। অ্যান্ড সফটার ফ্লেম, এবং হি লাইকড দ্য ফ্রেন্ডশিপ,
সফটওয়্যার ফ্লেম মানে কি? বন্ধুদের মধ্যে ফ্লেম থাকে, বন্ধুত্বের মধ্যে একটা ফ্লেম থাকে, আগুন থাকে বন্ধুত্বের মধ্যে। সে সফটওয়্যার ফ্লেম, হি লাইকড দ্য ফ্রেন্ডশিপ। এখানে যে বলছেন সফটওয়্যার ফ্লেম মানে হি লাইকড দ্য ফ্রেন্ডশিপ। সে একজন ভালো বন্ধু ছিল এবং তার মধ্যে ফ্রেন্ডলি গ্লো ছিল এবং সে সফটওয়্যার ফ্লেম, এই বন্ধুত্বের যে আগুন সেটাকে সে বজায় রাখতো। বাট কিন্তু মানে এমন একটা ব্যক্তি এখানে ঘুমিয়ে রয়েছে, এই কবরের নিচে রয়েছে। শোনো হে সবাই, এই কবরের নিচে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কুইক লার্নার ছিলেন, যিনি নলেজিয়াস ছিলেন, যিনি ভালো বন্ধু ছিলেন এবং বন্ধুত্বকে গুরুত্ব দিতেন, এইরকম একটা ব্যক্তি ছিলেন। বাট থটলেস ফলি, কিন্তু চিন্তাহীন ভুল ভ্রান্তি, কিন্তু অবিবেচকের মতো কাজকর্ম। থটলেস ফলিজ, থটলেস মানে চিন্তাহীন, ফলিজ মানে ভুল ভ্রান্তি, চিন্তাহীন ভুল ভ্রান্তি। থটলেস ফলিজ লেড হিম লো, তাকে ডুবিয়ে ছেড়েছে, তাকে ডুবিয়ে ছেড়েছে। লেড হিম লো। এখানে এই কবরের ভিতর যে লোকটি শুয়ে আছে তিনি কুইক লার্নার ছিলেন, তিনি নলেজিয়াস ছিলেন, তিনি ভালো বন্ধু ছিলেন এবং বন্ধুত্বকে বজায় রাখতেন। কিন্তু থটলেস ফলিজ, তার ওই যে চিন্তাহীন ভুল ভ্রান্তি এবং চিন্তাহীন অবিবেচকের মতো কাজগুলো লেড হিম লো, তাকে ডুবিয়ে দিয়েছিল। অ্যান্ড স্টেইনড হিজ নেম, এবং তার ভালো নাম যেটা ছিল সেটা কলিমালিপ্ত করেছিল, বা তার যে ভালো নাম ছিল সেটা বদনাম হয়ে গেছিল। স্টেইনড মানে দাগ পড়ে যাওয়া। হিজ নেম, তার যে একটা ভালো নাম ছিল সমাজে সেটা সে কলিমালিপ্ত করেছিল। তাহলে তোমরা সবাই জেনে নাও, এই কবরের ভেতর যে লোকটা আছে সেই লোকটা কুইক লার্নার ছিল, নলেজিয়াস ছিল, ভালো বন্ধু ছিল এবং বন্ধুত্বকে গুরুত্ব দিত। কিন্তু থটলেস ফলিজ, সে অবিবেচকের মতো কিছু ভুল ভ্রান্তি এবং ভুল কাজ করত, অবিবেচকের মতো কাজ করত। আর যেই জন্য লেড হিম লো, সে ডুবেছিল। অ্যান্ড স্টেইনড হিজ নেম, এবং তার ভালো নামটা যেটা একটা সময় বিখ্যাত ছিল সেটা কলিমালিপ্ত হয়ে গেছিল। আমরা এর আগেও জেনেছি কবি বিখ্যাত হয়ে যাওয়ার পর বিভিন্ন লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়লেন, বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়লেন, পুরনো বন্ধুদের ভুলে গেলেন, ভালো বন্ধুদের সাথে মিসবিহেভ করেছিলেন। তো সম্ভবত সেই সমস্ত কথাগুলোর উল্লেখ হচ্ছে এখানে, যে তোমরাও যদি এমনি কিছু করছো চিন্তা করো না, তোমারও হাল আমার মতোই হবে, তো সময় থাকতে থাকতে শিখে যাও, এইটা বলবার চেষ্টা করছেন। বলো এটুকু বুঝতে পারলে কিনা গাইজ? কামান পরের অংশে আসা যাক, দ্য লাস্ট প্যারা। রিডার্স অ্যাটেন্ড, বলছে রিডার্স অ্যাটেন্ড, বলছে পাঠকগণ বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। আমি যে কথাটা বলছি পাঠকগণ মনোযোগী হও, শ্রোতাবৃন্দ মন দিয়ে শোনো আমি যে কথাটা বলছি। whether thy soul, হতে পারে তোমাদের মন, সোল মানে মন, হতে পারে তোমাদের মন, সোর ফ্যান্সি ফ্লাইট, হতে পারে তোমাদের মন উড়ছে, সোর আকাশের চরম প্রান্তে উড়ছে, সোরিং হাই মানে উড়ে চলেছে, হতে পারে তোমাদের মন উড়ে চলেছে। ফ্যান্সি ফ্লাইট কল্পনার উড়ান দিচ্ছে, হতে পারে। তাহলে রিডার্স প্লিজ পে অ্যাটেনশন, লেডিজ এন্ড জেন্টলম্যান প্লিজ পে অ্যাটেনশন, এটা বলছে, রাইট? রিডার্স অ্যাটেন্ড মানে পাঠকগণ বা শ্রোতাবৃন্দ, অ্যাটেন্ড মন দিয়ে শোনো। ওয়েদার হতে পারে, ওয়েদার হতে পারে, দাই সোল তোমাদের মন, সোর্স ফ্যান্সিস ফ্লাইট হতে পারে তোমাদের মন উড়ান দিয়েছে, কল্পনার উড়ান দিয়েছে। ফ্যান্সিস ফ্লাইট কল্পনার উড়ান দিয়েছে, ফ্যান্সিস ফ্লাইট কল্পনার উড়ান দিয়েছে। বিয়ন্ড দ্য পোল, নর্থ পোল, সাউথ পোল, সব দিকে একদম সীমানা ভেঙে উড়ান দিয়েছে, হতে পারে তোমাদের মন কল্পনার জগতে উড়ান দিয়েছে, এটা হতে পারে। অর ডার্কলিং গ্রাব দিস আর্থলি হোল, বা এটাও হতে পারে কল্পনার জগতে তুমি একটা কীট হয়ে গেছো, মাটির গর্তের ভিতর ঢুকে গেছো, হতে পারে, রাইট? ডার্কলিং অন্ধকার, গ্রাবস মানে কি? গ্রাবস মানে সাধারণত কীট হয়, তো অন্ধকার কীট হয়ে আর্থলি হোল মাটির ভিতরে ঢুকে গেছো, ইন লো পারসুইট এবং নিচের দিকে তুমি যাচ্ছ, এটাও হতে পারে। কল্পনাতে তুমি আকাশের একদম চরম প্রান্তে পৌঁছে গেছো, এটাও হতে পারে। আবার কল্পনাতে তুমি ছোট কীট হয়ে মাটির ভেতরের দিকে ঢুকছো, এটাও হতে পারে। কল্পনাতে তো সবই হয়। রিডার্স প্লিজ পে অ্যাটেনশন, আমি কি বলছি শোনো। যদি তোমাদের মন হতে পারে, তোমাদের মন, ওয়েদার দাই সোল, ওয়েদার মানে হতে পারে, দাই মানে তোমার, সোল মানে মন, হতে পারে তোমার মন সোর ফ্যান্সিস ফ্লাইট উড়তে শুরু করেছে, কল্পনার আকাশে উড়ান দিতে শুরু করেছে। সোর মানে উপরে ওড়া, ফ্যান্সি মানে কল্পনা, ফ্লাইট মানে উড়ান। তাহলে কি সোর ফ্যান্সি ফ্লাইট কল্পনার আকাশে উড়ান দিতে পড়েছে, বিয়ন্ড দ্য পোল সমস্ত সীমা লঙ্ঘন করে দিচ্ছে।
নর্থ পোল সাউথ পোল সব পার করে দিচ্ছে, এটাও হতে পারে। অর বা ডার্কলিং গ্রাফ, বা হতে পারে যে তুমি কল্পনাতে নিজেকে অন্ধকারের কীট ভাবছো এবং আর্থলি হোল মাটির গর্তের ভেতরে ঢুকছো ইন লো পারসিউট, এবং নিচের দিকে তুমি অনুধাবন করছো, নিচের দিকে যেতে শুরু করেছো। হতে পারে কল্পনাতে তুমি অনেক কিছুই ভাবতে পারো, তুমি আকাশে উঠতে পারো, মাটির নিচেও ঢুকতে পারো। নো, জেনে রাখো মূল কথা, তোমার কল্পনাতে যেদিকে আকাশে উড়ো মাটির নিচে যাও, একটা কথা জেনে রাখো, নো জেনে রাখো কি, প্রুডেন্ট বিবেক, প্রুডেন্ট বিবেক, কশাস সতর্ক, এন্ড সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ। জেনে রাখো তিনটে কথা, পাঠকবৃন্দ শ্রোতাগণ জেনে রাখো তিনটে কথা। নো জেনে রাখো, প্রুডেন্ট মানে বিবেক, কশন সতর্ক, এবং সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ, এই তিনটে কথা ইজ উইজডমস রুট। এই তিনটে বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে, তার কারণ এই তিনটে বিষয় প্রুডেন্ট, কশাস এন্ড সেলফ কন্ট্রোল হলো উইজডমস রুট, বুদ্ধিমত্তার শিকড়। এই তিনটেকে সবসময় রাখবে, তাহলে তোমার বুদ্ধিমত্তা সবসময় তোমার সাথে থাকবে, তোমাকে ছেড়ে চলে যাবে না, এবং তুমি আমার মতো এইরকম ধ্বংসপ্রাপ্ত হবে না। আমার মতো অপরচুনিটি পেয়েও, সুযোগ পেয়েও সবকিছু শেষ করে বসে থাকবে না। তিনটে জিনিসকে তাহলে মনে রাখবে, বিবেক রাখবে নিজের মধ্যে, কষা সতর্ক হবে, এবং সেলফ কন্ট্রোল আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ রাখবে। ইজ উইজডমস রুট, এইগুলো হলো জ্ঞানের শিকড়। এই শিকড়গুলো যদি তুমি ঠিক রাখো তাহলে তুমি কোনোদিনই ডুমড হবে না আমার মতো, বা আমার মতো ধ্বংস হয়ে যাবে না। এটা হলো মূল কথা। মানে এখানে যেন আমাদের কবি কিছু শেখানোর চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে তুমি যেমনই থাকো এই তিনটে বিষয়কে, প্রুডেন্টকে, সেলফ কন্ট্রোলকে, প্রুডেন্টকে, সেলফ কন্ট্রোলকে এবং কশাসকে, এই তিনটে বিষয় বা এই তিনটে এলিমেন্টকে সবসময় নিজের কাছে রাখবে। তার কারণ এইগুলো হলো বুদ্ধিমত্তার শিকড়, এগুলো হলো রুট অফ উইজডম। এই কথাটা তিনি বলছেন। আসলে কি এই কবিতাটার যদি আমরা বলি কি রয়েছে কি, এ বার্ডস অ্যাপিটেট বাই রবার্ট বার্ন is the reflect, দেখো is what actually is a reflection of follies of human behavior। মানুষ যে ভুল ভ্রান্তি করে, ফেমাস হয়ে গিয়ে, বিখ্যাত হয়ে গিয়ে, বা নিজেকে শক্তিশালী মনে করে যে ভুল ভ্রান্তি করে, এবং নিজের ভালো বন্ধুকে ত্যাগ করে দেয়, নিজের ওয়াইফকে ত্যাগ করে দেয়, এবং বিভিন্ন অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে, এবং বিভিন্ন ইমপারফেক্ট কাজগুলো করতে থাকে। সেগুলো কেন হয়? তিনটে জিনিসের অভাবে হয়। বিবেকের অভাব থাকে, আত্মসংযমতার অভাব থাকে, এবং কিসের জন্য, এবং সতর্কতার অভাব থাকে। তো তিনি যেন এখানে আমাদের বলতে চাইছেন যে আমিও এই এক্সপিরিয়েন্স গুলোর মধ্যে দিয়ে গেছি, আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তাই, এবং আমি এই ভুলগুলো করেছি, এবং তাই আমি আজ কবরের নিচে পড়ে আছি অচেনা ভাবে, কেউ আমাকে ততটা চেনে না। তোমরা এই ভুলগুলো করো না, নইলে তোমাদেরও এই অবস্থা হবে। তাই তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখছি, তিনটে এলিমেন্টকে সবাই মন দিয়ে খুব যত্ন সহকারে নিজের হৃদয়ে রাখবে। এক হচ্ছে বিবেক, দুই হচ্ছে কশাস মানে সতর্কতা, আর একটা হচ্ছে সেলফ কন্ট্রোল। এই তিনটে এলিমেন্টকে সবসময় রাখবে, তাহলে তোমরা জীবনে অনেক সফল বা সাকসেসফুল হতে পারবে। এটা কবি আমাদের বলছেন। সো দিস ইজ হোয়াট দ্য পোয়েম ইজ। হোপফুলি ইউ হ্যাভ গট দ্য কনসেপ্ট ভেরি ক্লিয়ার। দেখে নাও, কার কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলো। Hopefully, this is going to be really productive for you guys. Thank you very much indeed, guys.